নমস্কার, লিনাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি শ্রী শ্রী আনন্দময়ী মায়ের আশ্রমে। আর আমাকে এই আশ্রমের ঠিকানা দিয়েছে সোমা ভট্টাচার্যা। দিদিভাই, আপনার কথাতে আমি আজ দর্শন করব এবং সবাইকে দর্শন করাবো মা আনন্দময়ীর আশ্রম আর জানবো সমস্ত ইতিহাস। তার আগে বলি, এই আশ্রম বা মন্দির খোলা বন্ধের টাইমিং, এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে কি না, আর ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে, প্রত্যেকটি জানাবো। তার আগে বলি এখানে আসবেন কি করে। আমি যাব বাসে করে, তাই জন্য আমি শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে যেদিকে আর কি বাটা আছে ওখান থেকে 78 ধরে নিয়েছি, যাব তেঁতুলতলায়। আর আপনারা যদি ডানলাভ বা শ্যামবাজার থেকে আসেন, ব্যারাকপুরগামী যে কোনো বাসেই উঠলেই কিন্তু এই তেঁতুলতলায় আপনাদেরকে নামিয়ে দেবে। আর আপনারা যদি ট্রেনে করে আসেন, সেক্ষেত্রে শিয়ালদা বা বিধাননগর থেকে শান্তিপুর লোকাল বা ব্যারাকপুর লোকালে করে আগরপাড়ায় নামবেন। স্টেশন থেকে বেরিয়েই কিন্তু ওখানেই আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন মা আনন্দময়ীর আশ্রমে যাওয়ার জন্য। আমি তেঁতুলতলায় নামার পরে অটো নেব। এখানে টোটো করে যদি আপনি একা যান, তাহলে আপনাকে আনন্দময়ী মায়ের আশ্রমের একদম সামনেই নামিয়ে দেবে, আর ভাড়া নেবে 20 টাকা। আমাদের একজন 20 টাকা, বলুন। আমাদের একজন ভাড়া 8 টাকা, আর দুজন 30 টাকা ভাড়া আছে। আচ্ছা, যখন 4 জন যাবে তখন 15 টাকা করে ভাড়া দেবো। আচ্ছা, শুনতেই পেলেন। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি মা আনন্দময়ীর আশ্রম। টোটো করে লাগবে আপনাদেরকে 10 থেকে 12 মিনিট, কিন্তু রাস্তার যা হাল না, কি বলবো, ভীষণ বাজে রাস্তা। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন এবার ভেতরে প্রবেশ করি আর সম্পূর্ণ মন্দির দর্শন করি। প্রবেশের মুখেই দেখতে পারবেন বিশাল বড় একটা তোরণ, আর ওপরেই লেখা রয়েছে শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রম আগরপাড়া। চলুন এবার ভেতরে প্রবেশ করি। আর আপনাদের বলে রাখি, এই মা আনন্দময়ীর আশ্রম হরিদ্বারের কঙ্খলের কিন্তু একটা শাখা। আর এখানে দেখতে পাচ্ছেন মাতৃনিবাস, আর এখানে কিন্তু ভক্তরা এসে থাকতে পারে। আপনাদের সম্পূর্ণ জানাবো। এখানে আশ্রমের সমস্ত নিয়মাবলী লেখা রয়েছে, খোলা বন্ধ এবং সম্পূর্ণ নিয়মাবলীগুলো এখানে লেখা আছে। আর এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, তাহলে কিন্তু এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে। দেখুন, আচ্ছা, মাতৃনিবাস। আর এই ডান দিকে দেখতে পাচ্ছেন, এটা নাট মন্দির, আপনাদেরকে দেখাবো। আর এই মাঝখানের রাস্তা দিয়েই আপনাদের কিন্তু অফিস রুমে যেতে হবে। আর ওখানে যেয়ে আপনারা যদি ভোগ প্রসাদ পেতে চান, তাহলে কিন্তু ওখানে যেয়ে 11টার মধ্যে টিকিট কাটতে, মানে কুপন কাটতে হবে। চলুন দেখিয়ে দিচ্ছি। সামনেই দেখতে পাচ্ছেন, ওখান থেকে কিন্তু প্রবেশ করতে হবে মূল মন্দিরে। চলুন আগে আমরা টিকিটটা, মানে কুপনটা কেটে নিই। এই বাঁ দিকে অফিস রুম। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি অফিস রুম থেকে কুপন কেটে নিলাম। এই দেখুন, এই হয়েছে অফিস রুম। এখান থেকে আপনাকে 10টা থেকে 11:30টার মধ্যে এখানে এসে আপনাদেরকে 10টা থেকে 11:30টার মধ্যে এসে কুপন কাটতে হবে। আর কুপন মূল্য 120 টাকা। দেখুন, এই হয়েছে, আমি কুপন কেটে নিয়েছি। ঠিক আছে, এরকম কুপন কাটতে হবে এবং এখানে 1টার থেকে আরম্ভ হবে ভোগ বিতরণ করা। এখানে রয়েছে অন্নপূর্ণা প্রসাদালয়। এই হয়েছে মায়ের, আর এইটা নাট মন্দির। এবার চলুন মায়ের দর্শন করে নিই। এই হয়েছে মূল মন্দিরে ঢোকার, আর এই ডান দিকে
বিশাল বড় নাট মন্দির আপনাদেরকে দেখাবো। তার আগে চলুন মায়ের দর্শন করে নিই। আনন্দময়ীর গর্ভগৃহ বাদ দিয়েও আরও 4টে, তার মানে এখানে 5টা গর্ভগৃহ আছে। আর আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি গর্ভগৃহে বিরাজ করছেন নানা রকম দেবদেবী। প্রবেশ করে প্রথম গর্ভগৃহেই দেখতে পারবেন স্বামী মুক্তানন্দ গিরিজা মহারাজের স্থাপিত একটা সুন্দর মর্মর মূর্তি। ইনি হচ্ছেন শ্রী শ্রী মা আনন্দময়ীর মা, আর উনি সন্ন্যাস গ্রহণ করার পরেই এই নাম ধারণ করেন। দ্বিতীয় গর্ভগৃহটি হচ্ছে যোগেশচন্দ্র স্মৃতি মন্দির। এখানে কোষ্ঠী পাথরে, কালো কোষ্ঠী পাথরে 3টি শিবলিঙ্গ, ভোলানাথ, যোগেশ্বর, নির্মলেশ্বর। এছাড়া রয়েছে হচ্ছে কাঠের সিংহাসনে রয়েছে প্রভু জগন্নাথ, মা সুভদ্রা ও প্রভু বলরাম। এছাড়াও এপাশে আরও অনেক দেবদেবী বিগ্রহ রয়েছে। একদম মাঝখানের গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী শ্রী মা আনন্দময়ী। বাংলাদেশের রমনা ও খেওড়া সহ বারাণসী, কঙ্খল প্রভৃতি স্থানে তার নামে আশ্রম, বিদ্যাপীঠ, কন্যাপীঠ ও হাসপাতাল গড়ে উঠেছে। তার নামে এই রকম মোট 25টি আশ্রম প্রতিষ্ঠা হয়েছে। সংসারটা ভগবান, যে যে অবস্থায় আছে সেই অবস্থায় তাকে কৃতকর্ম করে যাওয়াই মানুষের কর্তব্য। এই ছিল আনন্দময়ী মায়ের মুখ্য বাণী। তার পরের গর্ভগৃহে বিরাজ করছেন শ্রীকৃষ্ণ। তার বিভিন্ন রূপের মূর্তি এখানে স্থাপিত করা আছে। আর প্রত্যেক পূর্ণিমাতে এখানে সত্যনারায়ণের পুজো আর ব্রত হয়। অপূর্ব সুন্দর লাগলো। একদম শেষ বা পঞ্চম গর্ভগৃহে বিরাজ করছেন মা কালীর অপূর্ব সুন্দর বিগ্রহ। দেখতে পাচ্ছেন, প্রতি বছর দীপান্বিতা কালী পুজোর সময় খুব ধুমধাম করে এখানে মায়ের পুজো হয়। নাট মন্দিরের মধ্যে দেখুন এরকম স্বয়ং ভগবানই গুরুরূপে প্রকাশ হলো, বিশ্রাম করো তাকে ডাকো। এখানে মা আনন্দময়ী ফটো, আর সব কাগজেই তাকে ধরে থাকো, তা না হলে আর কিছুই ছাড়তে হবে না। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তোমাদের দুঃখ, তোমাদের ব্যথা, তোমাদের জ্বালা, যে আমারই দুঃখ এই শরীর সব বোঝে। তারপরে রয়েছে হাতে কাজ করবে, মনে মনে ইষ্ট নাম জপ ধরে। ধর্মকে বাদ দিয়ে সংসার করলে দুঃখের সাগরে ভাসতে হয়, ধর্মের সংসার করাই কর্তব্য। এরকম প্রত্যেকটি জায়গায় বাণীগুলো অপূর্ব সুন্দরভাবে লেখা রয়েছে। এছাড়া নাট মন্দিরে প্রত্যেক দিন সোম থেকে শনি বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত হনুমান চালিসা, মাতৃবন্দনা, সান্ধ্য, নানা রকম অনুষ্ঠান, গীতা পাঠ, সান্ধ্য কীর্তন পর্যন্ত হয়। আমরা ধ্যান ঘরের দিকে যাই। আপনারা এখানে এসে ধ্যান জপ করতে পারবেন। এই যেখান থেকে ঢুকলেন, ঢুকে এখান থেকে যেতে হবে এই রাস্তা ধরে। কি অপূর্ব সুন্দর না? কি অপূর্ব সুন্দর পরিবেশ, কি বলবো আপনাদেরকে, যে আপনাদেরকে বোঝাতে পারবো না। এত সুন্দর সবুজে ঘেরা আর শান্ত নিরিবিলি পরিবেশ মন শান্তি করে দেয়। মনে হয় যেন এখানে অনেকক্ষণ ধরে বসে থাকি। কি দিচ্ছি, এই রাস্তা ধরেই এগোতে হবে। এইটা কিন্তু রুদ্রাক্ষ বৃক্ষ, দেখেছেন?
আর ফুলে ফুলে দেখুন কত ফুল, কি সুন্দর পরিবেশ। চলো। গোলাপগুলো বেশি হয়ে গেছে, খয়েরি হয়ে গেছে না ওগুলো। গোলাপগুলো থেকে গাঁদাগুলো হচ্ছে ভালো। গোলাপ গোলাপ এই গোলাপ ফুল 100 একটা গোলাপের দাম যা আছে গাঁদার দামও ভাব। দিয়ে এলাম, দর্শন তো হয়ে যাবে। এই হচ্ছে দুপাশে কি সুন্দর ফুলের টব দেওয়া। চল এই আচ্ছা, এখানে কি ভক্তরা এসে বসে ধ্যান জপ করতে পারে? আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে যদি বলেন? এই সকাল 8টা থেকে 12টা। আচ্ছা। বিকেল 4টে থেকে 8টা। আচ্ছা, বিকেল 4টে থেকে রাত্রির 8টা। সব সময় মানে এই সময়টুকু সব ভক্তরা এসে মায়ের এখানে জপ ধ্যান করতে পারে। আচ্ছা, আপনার নামটা? আনন্দ মণ্ডল। আচ্ছা, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন বিশাল বড়। শুনতে পেলেন, এখানে এসে আপনারা ধ্যান জপ করতে পারবেন। এখন 12টা বাজে, বন্ধ হয়ে যাচ্ছে। আপনাদের দেখাতে পেরে। দীক্ষার এখানে কীরকম ব্যাপার আর কি, মানে আগের দিনে এসে বলে যেতে হবে? না, এটা আপনার শীতকালে হয় 3 মাস। আচ্ছা। 5 জানুয়ারিতে স্বামীজি চলে গেল, কঙ্কাল থেকে আসে স্বামীজি। আচ্ছা আচ্ছা, ওই শীতকালেতেই হয়, আর সারা বছর হয় না? না। আচ্ছা, এর মানে আগে এসে কি নাম লিখিয়ে যেতে? অফিসে নাম লেখাইতে হয়, পরপর হয়। আচ্ছা, তার এখানে যে আপনি বলছেন ভক্তদের থাকার ব্যবস্থা? ওগুলো মায়ের যারা দীক্ষা নিয়েছে শিষ্য, আচ্ছা, তারা এসে থাকে। তারা এসে ওখানে থাকতে পারবে। তার জন্য মানে কীরকম? এরকম যেরকম ঘর নেবে সেরকম ভাড়া আছে। আচ্ছা, একটু যদি ভাড়াগুলো বলেন। ভাড়াগুলো অফিসে বলতে হবে। অফিসে বলতে হবে? আচ্ছা, ধন্যবাদ। ওইখানে হচ্ছে জব ঘর আপনাদের দেখালাম, আর এইখানে দেখুন এই জন্য একটা সুন্দর পুকুর রয়েছে, আর তার পেছনেই রয়েছে জব ঘর। আর এই পুকুরে দেখুন সামনেই রয়েছে মা গঙ্গা, অপূর্ব সুন্দর একটা মূর্তি। আর তার ঠিক পাশেই রয়েছে দোল মঞ্চ। দোল মঞ্চে শ্রী রাধা কৃষ্ণের অপূর্ব সুন্দর একটা বিগ্রহ রয়েছে। দোল মঞ্চের পাশেই অনেক পুরনো নাগ পঞ্চমীর একটা গাছ দেখতে পাচ্ছেন, আর তার ঠিক একটু এগিয়েই ওটা হচ্ছে যজ্ঞশালা, এখন বন্ধ আছে। এবারে চলুন মা গঙ্গার দর্শন করে আসি। আর এখানে কিন্তু আপনারা পঞ্চবটী, জপকুটি ও মা আনন্দময়ীর ঘাট দর্শন করতে পারবেন। এখানে জুতো খুলিয়া প্রবেশ করুন। চলুন দেখি, এখানে নিশ্চয়ই কোনো মন্দির বা কিছু আছে, দেখছি। এই একটা ঘন্টা আছে। দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পঞ্চবটী। পঞ্চবটীতে প্রবেশ করেই সামনেই বিরাজ করছেন মহাদেবের ধ্যানমগ্ন মূর্তি, যা বট, অশ্বত্থ ও বেল গাছের তলায় রয়েছে। দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর বিগ্রহ। মহাদেবের ডান দিকে রয়েছে অশোক বৃক্ষ, আর গোলাপি রঙের কাপড় দিয়ে জড়ানো আছে, দেখতে পাচ্ছেন। আর তার ঠিক পাশেই রয়েছে পঞ্চানন শিবলিঙ্গ মূর্তি। এখানে কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত, আর তার পাশেই রয়েছে নন্দী মহারাজ। আর এক পাশে আছে আমলকি বৃক্ষ। এই বৃক্ষকেও কিন্তু গোলাপি রঙে কাপড় দিয়ে জড়ানো আছে।
পাশেই রয়েছে হোম কুণ্ড। আশ্রমের সমস্ত কাজে এখানে হোম যজ্ঞ করা হয়। মনে হচ্ছে কি বলুন তো, এখানেই বসে থাকি এই মা গঙ্গার সামনে ঘন্টার পর ঘন্টা। কি অপূর্ব পরিবেশ, আপনাদেরকে আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখুন, দেখলেই বুঝতে পারছি। এটা হচ্ছে শ্রী শ্রী মা আনন্দময়ীর ঘাট। মা এখানেই গঙ্গা স্নান করতেন। এখন খুব সুন্দর করে এখানটা দেখুন, আরও অনেক নানা রকম দেবদেবীর এখানে মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছেন। ডান দিকে রয়েছে জব কুঠি। এই সেই পবিত্র স্থান যেখানে পানিহাটি থেকে কামারহাটি যাবার সময় মহাপ্রভু চৈতন্যদেব বহুবার বিশ্রাম নিয়েছেন, আর মা আনন্দময়ীও কিন্তু এখানে বিশ্রাম নিতেন। মায়ের ভোগ আরতি আরম্ভ হয়ে গেছে, চলুন দর্শন করি। এখানে আমাদের ভোগ গ্রহণের জন্য এখানে কুপন জমা দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। আচ্ছা, এখানে চটি খুলে প্রবেশ করছি। হ্যাঁ, আচ্ছা। এখানে টেবিল চেয়ারের সমস্ত ব্যবস্থা। করতে বসে গেছি, এই দেখুন আর জলের গ্লাস দিয়েছে। প্রসাদে ছিল পোলাও, সাদা ভাত আর শুক্তো, তারপরে ডাল, বাঁধাকপি, আরও একরকম মানে বেগুনের একটা তরকারি ছিল, চাটনি আর পায়েস। এবং যে যতবারই চাইছিল বারবারই রিপিট করা হচ্ছিল।
প্রসাদ পেলাম এবং অপূর্ব সুন্দর প্রসাদ, কি বলবো, মানে অমৃতের মতন লাগলো, খুব ভালো লেগেছে। নমস্কার। আচ্ছা, আমি আজকে পেয়ে গেছি শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রমের সেক্রেটারি, এবং উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ওনার সঙ্গে এবং ওনার কাছে আপনারা জেনে নিন মায়ের এই মন্দির প্রতিষ্ঠা এবং মায়ের ব্যাপারে সম্পূর্ণ ইতিহাস। আমি ওনাকে দেখছি। নমস্কার, আপনার নামটা দিদি? আমার নাম পরেশ চ্যাটার্জি। আমি একজন সাধারণ ভক্ত, সেবক বলতে পারেন। চেষ্টা করি মার এখানে সেবা দেওয়ার, তো মা যতটুকু করানোর করিয়ে নেন। আমি খুব বেশি না জানলেও যেটুকুনি জানি আশ্রম ইতিহাস সেটুকুনি আমি বলছি। যেটা হচ্ছে 1958 সালে 30 এপ্রিল মা আনন্দময়ী আশ্রম এই আগরপাড়াতে প্রথম পদার্পণ করেন। তার আগে একটা ছোট্ট ইতিহাস আছে। মা বাংলাদেশ থেকে আসার মাঝে মাঝে আসতেন, যখন মাঝে মাঝে, তখন গিরিবালা ভোলাগিরি আশ্রমে কিছুদিন ছিলেন। আমাদের পাঁচিলের ওপাশে গৌরী সেনের একটা শিব মন্দির আছে, তো গৌরী সেনের শিব মন্দিরে এসে 3 রাত্রি ছিলেন, সঙ্গে তার পার্শ্বদরা ছিলেন। তো কৌতূহলবশত মা এই আমাদের আশ্রমের পাশেই যে শিব মন্দির, ওখানে থাকার জন্য কৌতূহলবশত এইদিকে ঢুকেছিলেন। তখন পাঁচিল টাচিল ছিল না, চারিদিকে গাছগাছালি, জঙ্গলে ভর্তি। শুধু এই বিল্ডিংটা, এই পুরনো যেটার মধ্যে আমরা রয়েছি দাঁড়িয়ে, অফিস বিল্ডিং, এই বিল্ডিংটা ছিল। তো মা পাইচারি করতে করতে যারা সঙ্গে ছিলেন তাদের বললেন যে এই জমিটা কার, একটু সন্ধান করো। কেন? এই জমিটার মধ্যে এমন কিছু আছে, এটা একটা পূর্ণভূমি। বহু হাজার হাজার বছর আগে বহু মুনি ঋষি এখানে তপস্যা করেছেন, তাদের অস্থি বা এই ভূমির নিচে আছে। এছাড়া চৈতন্যদেব এসে ওই গঙ্গার, যে বর্তমানে আমাদের গঙ্গার ঘাট, ওখানে ওই ঘাটের ওখানে একটা গাছের তলায় মাঝে মাঝে এসে বসতেন বা বিশ্রাম নিতেন যাতায়াতের পথে। গঙ্গার পাড়ে তখন রাস্তা ছিল, হাঁটা পথ। তো সেই জায়গাটা মা সুখে ইন্ডিকেট করে দিলেন যে এই জায়গাতে চৈতন্যদেব এসছেন এবং বসেছেন। তার জন্য একটা স্থান মাহাত্ম্য আছে। তো স্থান মাহাত্ম্য থাকার জন্য মা বললেন খোঁজ করো। মা কোনো আশ্রম করতে চান না, মা বলতেন জগৎটাই আশ্রম, সারা দুনিয়াটাই আমার আশ্রম, পাশ ফেরার উপায় নেই। মার এই ভাষাগুলোকে আমাদের উপলব্ধি করতে খুব মানে মুশকিল হয়। ওনার ভাষা পাশ ফেরার উপায় নেই, মানে কোন দিকে পাশ ফিরবেন, পুরো জগৎটা দিগম্বরী বলি না আমরা, মা কালীকে দিগম্বরী, মানে সেই রকম আর কি। মার সারা বিশ্বটাই আশ্রম, মার কথায়। তো এখন সেই 58 সালে 30 এপ্রিল মা যেদিনকে এলেন, সঙ্গে 13 জন মহিলা ভক্ত বিটি রোড থেকে পায়ে হেঁটে এলেন। তখন কাঁচা রাস্তা, গ্রাম তখন আগরপাড়া, ওইদিকে কোনো ফাঁকা জায়গা, কাঁচা কোনো পাঁচিল বা ওইদিকে কোনো মন্দির ছিল না। মায়ের আবির্ভাব হচ্ছে 1895 সালে 30 এপ্রিল, বুঝতে পেরেছেন? তো 1895 সালে 30 এপ্রিল হওয়ার জন্য সেই দিনকে 30 এপ্রিল পড়ে গেছে। 58 সালে 30 এপ্রিলে মা প্রথম পদার্পণ করলেন। তো 30 এপ্রিলটা পেলাম আমরা, মানি মায়ের জন্মদিনটা 19 বৈশাখ। সে 19 বৈশাখ 1 মে হতে পারে, 2 মে হতে, 3 মে হতে পারে, কিন্তু মা যেদিনকে আবির্ভূত হয়েছিলেন বাংলাদেশের খেওড়া গ্রামে, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে, তখন দিনটা ছিল 1895 30 এপ্রিল। তো 30 এপ্রিল থাকার জন্য কেউ কেউ বললেন আমরা তো আজকে মায়ের একটা জন্ম দিনের একটা পুজো করতে পারি, যেহেতু 30 এপ্রিল আজ। তো কেউ কেউ বলছে আমি খেয়ে নিয়েছি, মানে খেয়ে নিয়েছে, দুপুরের পর খাওয়া হয়ে গেছে, কি করে পুজো করি। একজন ব্রহ্মচারী বললেন না আমি খাইনি। তো যাই হোক, ভগবান সবকিছুই নিজেই ঠিক করে রাখেন, আমরা শুধু ভাবি। সেদিনকে রাত্রে মার প্রথম ওই 58 সালে 30 এপ্রিল মাকে আমরা, যে এই ওপরের ঘরটা আমি যে অফিসে বসে রয়েছি তার উপরে মাকে প্রথম পুজো করা হলো। এবং ভক্তরা অনুরোধ করলেন মা আমরা গৃহস্থীরা কোথাও নতুন বাড়িতে গেলে 3 রাত্রি থাকি, তো আমাদের অনুরোধ তুমি থাকো। তখন এই বিল্ডিং খুব বেশি এত ডেভেলপ ছিল না, ঘরগুলো ছিল, আলো ছিল না, মানে ইলেকট্রিক বাতি ছিল না, মোমবাতি জেলে হোক যাই হোক, সেই সময়ে সেই শুরু হলো। 3 দিন মা থাকলেন।
তারপর পর্যায়ক্রমে মা এসছেন এবং এই মন্দির, নাট মন্দির, ওই যে মায়ের যে ফটোকপি বা ছবিটা রয়েছে বসানো, সেখানে এই ছবিটা অবশ্য মা বসাননি, মা যেটা বসিয়েছেন সেটা জপের ঘরে আছে। তো ওই মা ওই ছবি বসালেন এবং পুজো পাঠ শুরু হলো। এইভাবে আশ্রম আস্তে আস্তে এ হলো। এরপর টুকরো টুকরো কিছু অনুষ্ঠান করে মা দেখিয়ে দিয়ে গেলেন। আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক ভাবাপন্ন মানুষরাও আসতে শুরু করলেন এবং কিভাবে ভক্তরা চলবে তার গাইডলাইন একটা ধর্মের মধ্যে দিলেন। যেখানটা চৈতন্যদেব এসে বসেছিলেন সেখানটা মা সংযম সপ্তাহ ব্রত চালু করে গেলেন। সেইটা হচ্ছে 59 সাল। 58 সালে মা এখানে পদার্পণ করলেন। 59 সালে 6ই নভেম্বর মা ওইখান থেকে 7 দিনের ওই সংযম সপ্তাহের ক্রমটা শুরু করে কিভাবে সংযম করব, কিভাবে আশ্রম বাস করব, জীবনকে কিভাবে চালিত করব। সংযম অর্থ মানে নিজেকে জানা। এটাই হলো মার ভাষা, যে সংযমের অর্থই হচ্ছে নিজেকে জানা, নিজেকে চেনা। তুমি কে, কোথা থেকে এলে, তোমার কি পরিচয়, এটাই হলো মূল কথা। তারপর 60 সালে 27 সেপ্টেম্বর মা দুর্গাপুজোর উদ্বোধন করলেন ওই নাট মন্দিরে। তো পরপর 58 সালে পদার্পণ, 59 সালে সংযম সপ্তাহ, 60 সালের সেপ্টেম্বরের 27 তারিখ দুর্গাপুজো শুরু করলেন। এরপর থেকে আস্তে আস্তে সমস্ত পুজো, উৎসব, অনুষ্ঠান এগুলো হয়েই থাকে এবং ধারাবাহিকভাবে হয়। ব্যাস এটুকু। আর কিছু যদি জানতে চান বলুন। মন্দির ভোরবেলা 4টের সময় মঙ্গল আরতি হয়। সূর্য ডোবা ওঠা শীতের সময় একটু আগে হয়, গ্রীষ্মের সময় একটু পরে হয়, মানে সময় অনুযায়ী। যাই হোক, মঙ্গল আরতি ভোর 4টে, তখনই মন্দিরটা খোলা হয়, কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয় না সকালবেলা। তারপর 8টা থেকে 12টা পুজো পাঠ চলে। 12:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টেই খোলে, রাত্রি 9টায় বন্ধ হয়। 8:45 থেকে 9টা মৌন। এটাও মা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, 15 মিনিট কথা বলবে না। মৌন থেকে ভগবানের চিন্তায় নিজেকে রাখবে। এটাই মার একটা আমাদের গাইডলাইন বলা যায়, যে এইভাবে চলো। তো এটাই হচ্ছে আর এখানে কুপন পাওয়া যায়, অফিসে সংগ্রহ করতে হয় 11টার মধ্যে। এখানে ভোগ প্রসাদ পাওয়া যায়। আসার রুটটা হচ্ছে আগরপাড়া স্টেশনে নেবে, অটোতে উঠে আনন্দময়ী আশ্রম যাব বললেই ওখানে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে নেবে। টিকিট কাউন্টারের নিচে নামলে অটো দাঁড়িয়ে আছে, ওখানে বললেই হবে আমি আনন্দময়ী আশ্রম যাব। তাহলে ওরা যেখানে নামাবে সেখান থেকে আর 2 মিনিটের পথ আশ্রম আসা যায়। আশ্রম পরিবেশ তো আপনি দেখছেন, সেই বর্ণনাটা আপনিই দেবেন। হ্যাঁ, সুন্দর। ঠিক। যদি মানে যারা ভোগ প্রসাদ পাবে, ফোনে কিছু আগে থেকে না, ফোনে বলা যায় না। কেন এরকম ফোন, দেখুন এখানে তো মায়ের ভোগের একটা পাঠ আছে। তো এখন যদি ফোন করে বলে আমরা 10 জন আসছি, তারপরে তিনি এলেন না, সেটা অসুবিধা হয়। সেই জন্য আপনাকে 11টার মধ্যে এসে কুপনটা সংগ্রহ করতে হবে। ঠিক আছে, জয় মা। চলুন, মা এখানে এসে যেই ঘরে প্রথম পদার্পণ করেছিলেন, চলুন সেখানে দর্শন করিয়ে দিই। এখানে আসার পরে উনি 3 দিন 3 রাত্রি এখানে ছিলেন এবং 13 জন ভক্ত নিয়ে, মহিলা ভক্ত নিয়ে, চলুন দর্শন করে দিই। এই যে দেখেছেন পুরনো, এই যে মা, জয় মা।
আপনারা সবই শুনতে পারলেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যা বললেন এবং মায়ের কিভাবে এই আশ্রম মা কিভাবে প্রতিষ্ঠা করেছিল সবই শুনলেন। এবার চলুন, এখানে গোশালা আছে। এই দেখুন, আমি এখান থেকে ঢুকছি তো, এখানে রয়েছে দোলমঞ্চ, আর এই দোলমঞ্চর পাশ থেকে এই পাশ থেকেই রয়েছে গোমাতা সেবায়, আপনাদের যারা চাইবেন যে গোমাতার সেবায় মুক্ত হস্তে আপনারা দান করতে পারেন, ঠিক আছে। আর এই দেখুন, এই হয়েছে গোশালা। আর একটা দেখলাম, আমি অনেক জায়গায় গেছি, গোশালা তো রয়েছে, কিন্তু এখানে দেখুন ফ্যান লাগানো হয়েছে গোমাতাদের জন্য, অপূর্ব সুন্দরভাবে ফ্যান লাগানো। আপনাদেরকে দেখাচ্ছি, এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, দেখতে পাচ্ছেন ফ্যান লাগানো এবং পরিষ্কার করা হচ্ছে, ফ্যান লাগানো রয়েছে। সত্যি এটা কিন্তু দেখে খুব ভালো লাগলো, আর পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এবারে বলি, এখানে এসে কিন্তু আপনারা থাকতে পারেন, আর তার জন্য পার ডে দুজনের 800 টাকা থাকা খাওয়া। তবে এখানে কিন্তু রেফারেন্স দিতে হবে, রেফারেন্স ছাড়া এখানে এনারা কোনো ভক্তদের করছে না, অ্যালাউ করছে না। আর তার মধ্যে আপনাদের প্রমাণপত্র নিয়ে আসতে হবে, যা আধার কার্ড বা ভোটার কার্ড, এগুলো নিয়ে আসতে হবে। আর এই ছিল আজকের মা শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রম দর্শন। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে। থ্যাঙ্কস ফর ইউর টাইম।